কলকাতার সবচেয়ে বেদনাদায়ক এবং ভয়ঙ্কর গল্পটি রবিনসন স্ট্রিটের বিখ্যাত অরবিন্দদের বাড়িতে ঘটে। এই বাড়িটি শহরের হাজার হাজার বাড়ির মধ্যে একটা সাধারণ বাড়ি ছিল, কিন্তু জুন 2015 সালে এই বাড়িতে এমন কিছু ঘটে যে এই বাড়ির কথা দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। এই বাড়ির কথা ছড়িয়ে পড়ার কারণ ছিল এখানে ঘটে যাওয়া একটা ঘটনা, যা যতটা বেদনাদায়ক ছিল ঠিক ততটাই ভয়ঙ্করও ছিল। এই ঘটনার পর প্রতিদিন শত শত মানুষ শুধু এই বাড়িটি দেখতে আসতে শুরু করে। এই বাড়িতে ঘটে যাওয়া ঘটনায় সমগ্র কলকাতায় হইচই পড়ে যায়। তবে এই বাড়ির গল্পটি 2015 সালে শেষ হয়নি, বরং এরপরে যা ঘটে তা আরও বেশি মর্মস্পর্শী। তো এই পুরো গল্পটা কীভাবে এবং কে এই ঘটনাটি ঘটালো, 2015 সালে কি হয়েছিল এবং এর পরে এই গল্পে কি ঘটেছিল, চলুন সব কিছু জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। পাশাপাশি আমাদের সর্বশেষ ভিডিওর আপডেট পেতে বেল আইকন টিপে নোটিফিকেশান অন করে নিন। এই গল্পটি কলকাতার বিখ্যাত রবিনসন স্ট্রিটের একটা বড় বাড়িতে থাকা অরবিন্দদের পরিবারের। অরবিন্দদের পুরো পরিবার কলকাতায় থাকতেন, তবে কাজের সূত্রে অরবিন্দদে দীর্ঘদিন ধরে বেঙ্গালুরুতে থাকতেন। অরবিন্দদে বেঙ্গালুরুতে আলফ্রেড হাওয়ার্ড লিমিটেড নামের একটা ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট তৈরির কোম্পানিতে ডিরেক্টর হিসেবে কাজ করতেন। 1989 সালে অবসর নেওয়ার পর অরবিন্দদে বেঙ্গালুরু ছেড়ে তার পরিবারের সাথে তার খানদানি বাড়ি 3 রবিনসন স্ট্রিটে চলে আসেন। 3 রবিনসন স্ট্রিটে অরবিন্দদের বাবা 1950 সালের দিকে প্রায় 23 ঘন্টায় একটা বড় বাড়ি তৈরি করেছিলেন। বাবার মৃত্যুর পর বাড়িটি দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগে অরবিন্দদের ভাই অরুণদে থাকতেন, অন্যদিকে বড় অংশটি অরবিন্দদের অংশে আসে। অরবিন্দদের পরিবারে তার স্ত্রী আরতি ছাড়াও একটা ছেলে এবং একটা মেয়ে ছিল। মেয়ের নাম ছিল দেবযানী এবং ছেলের নাম ছিল পার্থ দে। এই পরিবারটি আর্থিকভাবে খুবই সচ্ছল ছিল, তাই বাচ্চাদের পড়াশোনাও শহরের ব্যয়বহুল স্কুলে করানো হতো। দেবযানী এবং পার্থ যখন তাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশুনো শেষ করে তখন তাদের কলকাতার বিখ্যাত রাজাবাজারের সায়েন্স কলেজে ভর্তি করানো হয়। এখান থেকে দেবযানী এবং পার্থ ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক ডিগ্রি অর্জন করে। পার্থ পড়াশোনায় খুবই মেধাবী ছিল, তাই পড়াশোনা শেষ হওয়ার পরই সে কিছু ইন্টারভিউ দেয় এবং সিলেক্টও হয়ে যায়। শুরুতে সে ছোটো মোটো কোম্পানিতে কাজ করে, কিন্তু একদিন সে বিশ্বের বড় আইটি কোম্পানি ইনফোসিসে চাকরির জন্য আবেদন করে এবং তার ট্যালেন্টের কারণে সেখানে চাকরিও পেয়ে যায়। ইনফোসিস কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পাওয়ার পর কিছু মাস সে বেঙ্গালুরুতে কাজ করে, কিন্তু কোম্পানি তাকে প্রমোশন দিয়ে আমেরিকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়। চাকরি পাওয়ার কয়েক মাসের মধ্যেই পার্থ আমেরিকায় চলে যায়। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করার পর পার্থ আমেরিকায় চলে যায়, কিন্তু তার বোন দেবযানী আইটি সেক্টরে চাকরি করার বদলে তার প্যাশনকে অনুসরণ করার সিদ্ধান্ত নেয়। দেবযানীর সঙ্গীতের প্রতি খুবই আগ্রহ ছিল, তাই সে বিটেক করার পরও সঙ্গীত শেখা চালিয়ে যায় এবং সঙ্গীতের জগতে দক্ষতা অর্জন করে। পরিবারে তখনও পর্যন্ত সব কিছু ঠিকঠাক চলছিল। পরিবারের ছেলে লক্ষ লক্ষ টাকা বেতনে আমেরিকা চাকরি করছিল, মেয়ে শহরের টপ স্কুলে সঙ্গীত শিক্ষিকা হিসেবে কাজ করছিল। পরিবারের প্রধান অরবিন্দ দে এবং তার স্ত্রী আরতি অবসর নেওয়ার পর সুখী জীবনযাপন করছিলেন, কিন্তু তাদের জীবনের এই সুখ শান্তি তখনই শেষ হয়ে যায় যখন আরতি অসুস্থ হয়ে পড়েন। হঠাৎ করে আরতির স্বাস্থ্যের অবনতি ঘটে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা নিরীক্ষায় জানা যায় যে আরতির ব্রেস্ট ক্যান্সার হয়েছে। তাকে শহরের বড় হাসপাতালে ভর্তি করানো হয় এবং তার চিকিৎসা শুরু হয়, কিন্তু চিকিৎসায় তেমন কোনো লাভ হয় না। পরবর্তীতে জানা যায় যে ব্রেস্ট ক্যান্সার শেষ স্টেজে পৌঁছে গেছে এবং এখন আর কিছুই করা যাচ্ছে না। 2005 সালে ক্যান্সারের কারণে আরতির মৃত্যু হয়। মৃত্যুর খবর পেয়ে পার্থ আমেরিকা থেকে ভারতে ফিরে আসে। ছেলে ফিরে আসার পর ধর্মীয় রীতি অনুযায়ী আরতির শেষকৃত্য সম্পন্ন করা হয়। আরতি চলে গিয়েছিলেন, কিন্তু তার মৃত্যুতে পরিবারের প্রতিটি সদস্য গভীর শোকে ডুবেছিল। দুটি সন্তান তাদের মায়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারছিল না। অরবিন্দ দেও গভীর শোকে ডুবে যান। কিছুদিন পর পার্থ আমেরিকায় ফিরে যাওয়ার কথা ভাবছিল, কিন্তু সে সিদ্ধান্ত নেয় যে সে ভারতে থেকেই চাকরি করবে। সে ইনফোসিস থেকে রিজাইন করে টিসিএসে চাকরি নেয়। সময় কাটতে থাকে, কিন্তু পার্থ তার মায়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারছিল না। পার্থের কিছু কাছের মানুষ তাকে ধর্মের দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেয়। এরপর থেকে পার্থ
ধর্মীয় বই পড়া শুরু করে এবং ধীরে ধীরে তার ধর্মের প্রতি আগ্রহ বাড়তে থাকে। 2007 সালের মধ্যে পার্থ ধর্মীয় বইয়ে এতটাই মগ্ন হয়ে যায় যে সে টিসিএস থেকে রিজাইন করে কলকাতায় তার বাড়িতে ফিরে আসে। দেবযানীর অবস্থাও প্রায় একই রকম ছিল। সে আর পড়াশোনায় মনোযোগ দিচ্ছিল না এবং সারাদিন চুপচাপ থাকত। 2007 সালের পর দেবযানীও চাকরি ছেড়ে দেয় এবং বাড়িতে থাকা শুরু করে। এই বাড়িতে আগে দুটি ভাড়াটে থাকতো, কিন্তু দেবযানী এবং পার্থ বাড়িতে ফিরে আসার পর তাদের বাড়ি ছাড়তে বলা হয়। এরপর থেকে এই বাড়িতে অরবিন্দ দে, পার্থ দে এবং দেবযানী একসাথে থাকতে শুরু করে। তাদের বেশিরভাগ সময় ধর্মীয় বই পড়া এবং ধর্মীয় অনুষ্ঠান করায় কাটতে থাকে। এর ফলে তারা ধীরে ধীরে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, এমনকি তাদের আত্মীয় স্বজনদের সাথেও তাদের যোগাযোগ কমে যায়। 2015 সাল আসতে আসতে আরতির মৃত্যুর প্রায় 10 বছর হয়ে যায়। এরপর থেকে তারা তিনজন বইয়ে মগ্ন হয়ে বাড়ির ভেতরেই আটকে পড়ে। তারা বাড়িতে রান্না করার বদলে বাইরের খাবার খেতে শুরু করে। তারা নিজেরা বাইরে গিয়ে খাবার আনতো না, বরং গার্ডের মাধ্যমে খাবার আনতো। এছাড়াও তারা প্রচুর পিৎজা এবং বার্গার অর্ডার করত। 10 জুন 2015 সালে এই বাড়ির আশেপাশের কিছু মানুষ লক্ষ্য করে যে বাড়ির দ্বিতীয় তলার বাথরুম থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে। তারা পুলিশকে এই বিষয়ে জানায় এবং কিছুক্ষণের মধ্যেই পুলিশের একটা দল ঘটনাস্থলে পৌঁছে। আগুন লাগার খবরে ফায়ার ব্রিগেডও ডাকা হয়। পুলিশ বাড়িতে প্রবেশ করে দেখে যে দরজা ভেতর থেকে বন্ধ। পুলিশ দরজায় কড়া নাড়ে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শোনা যায় না। দরজা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। পার্থ কিছুক্ষণ পর দরজা খোলে এবং পুলিশকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, আপনারা কেন এসেছেন? পুলিশ জবাবে বলে, আপনার বাথরুম থেকে ধোঁয়া উঠছে এবং সম্ভবত সেখানে আগুন লেগেছে। পার্থ উত্তর দেয়, সেখানে কোনো আগুন লাগেনি, ঘরের ভেতরে সব ঠিক আছে, তবে বাথরুম থেকে তখনও কিছু ধোঁয়া বের হচ্ছিল। তাই পুলিশ জোর দিয়ে বলে, বাথরুম থেকে ধোঁয়া বের হওয়ার খবর পেয়েছি, আমাদের তা পরীক্ষা করতে হবে। এরপর পুলিশ ঘরের ভেতরে প্রবেশ করে এবং সরাসরি বাথরুমের দিকে যায়। বাথরুমের কাছে গিয়ে তারা দেখে যে বাথরুমের দরজা ভেতর থেকে তালা বন্ধ। পুলিশ কিছুক্ষণ দরজা নক করে, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর আসে না। তারা দরজা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। দরজা ভেঙে তারা যা দেখে তা দেখে সবাই হতবাক হয়ে যায়। বাথরুমের ভেতরে ঘরের মালিক অরবিন্দদের পুড়ে যাওয়া লাশ পড়ে আছে। পাশে একটা বোতল ছিল যাতে কিছু পেট্রোল অবশিষ্ট ছিল। সেখানে একটা ম্যাচের ডিব্বাও ছিল যা প্রায় সম্পূর্ণ পড়ে গিয়েছিল। বাথরুমের বাইরে একটা আত্মহত্যার নোট পাওয়া যায় যাতে লেখা ছিল, আমি নিজের ইচ্ছায় আত্মহত্যা করছি, আমার মৃত্যুর জন্য অন্য কাউকে দায়ী করো না। 77 বছর বয়সে অরবিন্দদের এই দৃশ্য দেখে পুলিশ বুঝে যায় যে তিনি আত্মহত্যা করেছেন। তারা লাশ উদ্ধার করে এবং পোস্টমর্টমের জন্য পাঠায়। পিতার লাশ থেকে পার্থ পাগলের মতো কান্না শুরু করে। পুলিশ তার আচরণ দেখে হতভম্ব হয়ে যায়। তাদের মনে হয় হয়তো পার্থ নাটক করছে, অথবা সত্যিই পিতার মৃত্যুর শোকে তার মানসিক ভারসাম্য নষ্ট হয়েছে। পুলিশ পার্থের উপর নজর রাখার জন্য 2জন কনস্টেবল নিয়োগ করে। পুলিশের উপস্থিতির সত্ত্বেও পার্থ এমন সব আচরণ করতে থাকে যে পুলিশও অতিষ্ঠ হয়ে পড়ে। শেষ পর্যন্ত তারা তাকে শেক্সপিয়ার রোড পুলিশ স্টেশনে নিয়ে যায়। স্টেশনে পার্থ এমন সব কথা বলে যে কেউ বুঝতে পারে না যে সে কী বলতে চাইছে। সে কখনো কান্না করে, কখনো পাগলের মতো আচরণ করে। শেক্সপিয়ার রোড পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ মনে করেন যে পার্থ হয়তো কিছু গোপন কথা মনে পুষে রেখেছেন। তিনি পার্থকে বলেন, তুমি ভয় পেও না, আমাকে তোমার বড় ভাই মনে করে যা মনে আছে সব বলো। পুলিশের কথা শুনে পার্থ ভেঙে পড়ে। সে পুলিশ অফিসারের গলা জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং বলে, আমি যা করেছি তা হয়তো আইনের চোখে অপরাধ, কিন্তু আমি শুধু তাদের ভালোবাসায় এটা করেছি। আমি তাদেরকে আমার থেকে দূরে যেতে দিতে পারি না। আমি তাদের অত্যন্ত ভালোবাসি। তাদের ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে অসম্ভব। পার্থের কথা শুনে পুলিশ অফিসার বিভ্রান্ত হয়ে পড়েন। তিনি কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার মুরলীধরকে ফোন করে পার্থের কথা জানান। মুরলীধর পুনরায় পার্থের বাড়ি তল্লাশি চালানোর পরামর্শ দেন। কিছুক্ষণ পরে একটা টিম পার্থের বাড়ি তল্লাশি চালাতে থাকে। তল্লাশির সময় পুলিশ দেখে যে বাড়ির দরজা বন্ধ। তারা কোনোভাবে দরজা খোলে এবং ভেতরে প্রবেশ করে। দরজা খোলার সাথে সাথে একটা ভয়ঙ্কর আওয়াজ পুলিশের কানে আসে। এই আওয়াজ শুনে পুলিশের সদস্যরা ভয় পেয়ে যায়। তারা মনে করে হয়তো কোনো ভূত প্রেতের আওয়াজ। তবে তারা সাহস করে বাড়ির ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করে তারা দেখে যে পুরো বাড়ি মৃদু আলোয় ভরা।
বাড়ির প্রতিটি কোণ থেকে মন্ত্রজপের আওয়াজ ভেসে আসছে। বাড়িতে শুধু বই আর বই, প্রায় সব জায়গায় ছোট ছোট কাগজের টুকরো ছড়ানো, যাতে কিছু লেখা আছে। পুরো বাড়ির পরিবেশ ভৌতিক মনে হচ্ছিল, যেন বাড়ির ভেতরে জাদুটনা চলছে। পুলিশ বাড়ির প্রতিটি ঘর তল্লাশি করে। তারা পার্থের ঘরে প্রবেশ করে এবং দেখে যে মেঝেতে খাবার ও পানীয়ের জিনিসপত্র রাখা আছে। বিছানার উপর অনেক শুকনো ফল ও পানির গ্লাস রাখা। বিছানায় কেউ ঘুমাচ্ছে বলে মনে হয়। কিছুক্ষণ পর পুলিশ লক্ষ্য করে যে বিছানার চাদর সম্পূর্ণ পরিষ্কার, যেন সদ্য বিছানা করা হয়েছে। তারা কম্বল সরিয়ে দেখে যে সেখানে একটা মানুষের কঙ্কাল পড়ে আছে। কঙ্কালটি নতুন কাপড়ে মোড়া এবং এমনভাবে রাখা হয়েছে যেন কেউ ঘুমাচ্ছে। পুলিশ কঙ্কালের আশেপাশে তল্লাশি চালায় এবং দুটি কুকুরের কঙ্কালও পায়। তারা এই সব কিছু ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠায়। তল্লাশির সময় বাড়ি থেকে 20,000-এরও বেশি বই উদ্ধার করা হয়। এই বইগুলোর বেশিরভাগই আত্মা, মৃত্যু, পরবর্তী রহস্য, ভগবান ও বিশ্ব সম্পর্কিত। বাড়ি থেকে 12টি ল্যাপটপ, বিভিন্ন ধরনের লাইট, স্পিকার এবং সাউন্ড সিস্টেম উদ্ধার করা হয়। এছাড়াও শতাধিক ডায়েরি এবং হাতে লেখা নোট পাওয়া যায়। দরজা খোলার সময় যে ভয়ঙ্কর আওয়াজ শোনা গিয়েছিল তা সাউন্ড সিস্টেম থেকে বাজানো হয়েছিল। মন্ত্রজপের আওয়াজও সাউন্ড সিস্টেম থেকে বাজানো হচ্ছিল। বাড়ির প্রতিটি ঘর, এমনকি রান্নাঘর ও বাথরুমেও স্পিকার লুকানো ছিল, যেখান থেকে ধর্মীয় মন্ত্র বাজানো হতো। পরে প্রকাশিত মিডিয়া রিপোর্ট অনুযায়ী বাড়ির ভেতরে খ্রিস্টান ধর্মের বাইবেলের মন্ত্র বাজানো হতো। এই সব কিছু দেখে পুলিশ বিভ্রান্ত হয়ে পড়ে। তারা পার্থকে আবার জিজ্ঞাসাবাদ শুরু করে। পার্থ যা বলে তা শুনে সবাই হতবাক হয়ে যায়। পার্থ বলে, আমার মায়ের মৃত্যুর পর আমরা সবাই খুব বিপর্যস্ত হয়ে পড়ি। তখন কেউ আমাদেরকে ধর্মীয় বই পড়ার পরামর্শ দেয় যাতে আমরা শান্তি পাই। এরপর আমরা এতটাই এতে ডুবে যাই যে দিনরাত শুধু এই নিয়েই পড়ে থাকি। পরিবারের সদস্যরা তো বটেই, এমনকি আমাদের কুকুরও মাসের পর মাস বাড়ির বাইরে যায়নি। পার্থ আরও বলে, 2014 সালের আগস্ট মাসে কয়েকদিনের ব্যবধানে আমাদের দুটি কুকুর মারা যায়। এই ঘটনাগুলো পুলিশ ও পার্থের কথায় ধীরে ধীরে উন্মোচিত হয়, যা সবাইকে হতবাক করে দেয়। কারণ এই তিনজন যখন প্রায় বাড়ির ভেতরে নিজেদেরকে বন্দি করে ফেলেছিল, তখন এই একাকিত্বে তাদের কুকুরটি তাদের সঙ্গী ছিল। এই কারণে দেবযানীর কুকুরদের প্রতি অগাধ ভালোবাসা জন্মায়। কিন্তু কুকুরদের মৃত্যুর পর দেবযানী খুবই বিষণ্ণ হয়ে পড়ে। দেবযানীকে বিষণ্ণ দেখে পার্থ বলে যে আমরা তাদের বাইরে ফেলব না এবং কুকুরদের মৃত্যুর কথা কাউকে বলবো না, বরং আমরা তাদের আমাদের কাছেই রাখব, যাতে তারা আমাদের থেকে দূরে না যায়। এরপর দুজন মৃত কুকুরকে দেবযানীর ঘরে রাখা হয়। সেই মৃত কুকুরদের খুব ভালোভাবে যত্ন নেওয়া হয়। পার্থের বক্তব্য অনুযায়ী কুকুরদের মৃত্যুর পর দেবযানী ধীরে ধীরে আগের চেয়েও বেশি নিস্তব্ধ হয়ে যায়। সে খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দেয় এবং খুব কম পানি পান করে। খুব ক্ষুধা পেলে কিছু শুকনো ফল খেয়ে নেয়। এই সময় একদিন দেবযানী বলে যে বাড়িতে অনেক অশুভ ঘটনা ঘটছে। এখানে খারাপ আত্মাদের বাসা হয়েছে, তাই আমাদের জীবনে এত সমস্যা হচ্ছে। আমাদের কাছের সবাই আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, তাই আমাকে একটা উপবাস রাখতে হবে যাতে বাড়ির শান্তি ফিরে আসে। এরপর দেবযানী উপবাসে চলে যায় এবং ডিসেম্বর মাসের শেষে হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়। মৃত্যুর সময় দেবযানীর বয়স ছিল 50 বছর। পার্থের মতে সে তার বোনকে খুব ভালোবাসত এবং তাকে নিজের থেকে দূরে যেতে দিতে চায়নি। তাই বোনের মৃত্যুর পর সে সিদ্ধান্ত নেয় যে তার লাশকে চিরকাল তার ঘরেই রাখবে, যাতে সে তার থেকে দূরে না যায়। প্রথমে বাবা এই সিদ্ধান্তের বিরোধিতা করেন, কিন্তু পার্থ তাকে বিশ্বাস করিয়ে দেয় যে আমরা যেহেতু অনেক দিন ধরে ধর্মীয় বিষয়গুলো পড়ছি এবং সে শিক্ষা অনুযায়ী একসময় দেবযানীর আত্মা ফিরিয়ে আসবে এবং সে আবার জীবিত হয়ে উঠবে। বিভিন্ন যুক্তি দিয়ে পার্থ তার বাবাকে রাজি করায় এবং দেবযানীর মৃত্যুর কথা কাউকে জানতে দেয় না। এমনকি যখন দেবযানীর সম্পর্কে রিশতেদাররা ফোন করে জিজ্ঞেস করে, তখন পার্থ বলে যে দেবযানী কোনো আশ্রমে গেছে এবং সেখানে ধ্যানে মগ্ন আছে। লাশের পচন থেকে দুর্গন্ধ যাতে বাইরে না যায়, তাই 24 ঘন্টা সব জানালা দরজা কাপড় দিয়ে ভালোভাবে সিল করে দেওয়া হয়। 2015 সালের নভেম্বরে পার্থের 44তম জন্মদিন আসে। এই উপলক্ষে তার চাচা চাচি কেক নিয়ে তার বাড়িতে আসেন, কিন্তু পার্থ গেটেই কেকের একটা ছোট টুকরো কেটে খেয়ে নেয় এবং তাদের ফিরে যেতে বলে। তাদের ওই ব্যাপারের কোনো খবর থাকে না যে বাড়ির ভেতরে দুটি কুকুর এবং একটা মানুষের লাশ রাখা আছে। পুলিশের জিজ্ঞাসাবাদে পার্থ বলে
যে সে দেবযানীর লাশকে তার নিজের বিছানায় রাখে এবং রাতে তার পাশে ঘুমাতো। পার্থ আরও দাবি করে যে প্রায় রাতে তার বোনের আত্মা তার কাছে আসে এবং তার সাথে কথা বলে। পার্থ তার বোনের জীবিত হওয়ার ব্যাপারে এতটাই নিশ্চিত ছিল যে প্রতিদিনের রুটিন অনুযায়ী সে তার বোনের কঙ্কালকে নাস্তা করাতো, তারপর দিনের খাবার দিত এবং রাতেরও খাবার দিত। সে তার জন্য শুকনো ফল এবং পিৎজাও অর্ডার করত। সে প্রতিদিন বিছানার চাদর এবং কম্বল বদলাতো, এমনকি তার বোনের কঙ্কালের জামাকাপড়ও প্রতিদিন পরিবর্তন করত। এই ঘটনায় পুলিশ হতবাক হয়ে যায় এবং পার্থকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করে। কিন্তু সমস্যা হলো যে পার্থ তার বাবার আত্মহত্যায় কোনো ভূমিকা রাখেনি, তার বোনকে কিংবা কুকুরদেরও মেরে ফেলেনি। তাই ধারা 268 এবং 279 অধীনেই মামলা দায়ের করা হয়। তবে পুলিশ সন্দেহ করে যে পার্থ হয়তো দেবযানীকে বিষ দিয়ে বা অন্য কোনো উপায়ে মেরে ফেলেছে। তাই ফরেনসিক পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আদালত পার্থকে জেলে পাঠানোর বদলে মানসিকভাবে অসুস্থ বিবেচনা করে তাকে অবিলম্বে মানসিক হাসপাতালে পাঠানোর নির্দেশ দেয়। ডাক্তাররা জানান যে পার্থ সম্পূর্ণভাবে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। তাই পরবর্তী কয়েক মাস ধরে তার চিকিৎসা চলে, কারণ গত 6 মাস ধরে সে তার বোনের কঙ্কালের সাথে বসবাস করছিল। এই কারণে তার শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল এবং তার শরীরে ইনফেকশনও ছড়িয়ে পড়েছিল। কয়েক মাস চিকিৎসার পর যখন পার্থের অবস্থা কিছুটা উন্নত হয়, তখন তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে তাকে বাড়ি পাঠানোর বদলে মাদার টেরিজা মিশনারিজ অফ চ্যারিটিতে পাঠানো হয়, যাতে সে মানুষের সেবা করাতে পারে এবং সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারে। যখন লোকেরা এই ঘটনার সত্যতা জানতে পারে, তখন তারা পার্থের বাড়ি দেখার জন্য ভিড় জমায়। 2015 সালের মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই বাড়ি দেখার জন্য প্রতিদিন 200 থেকে 400 লোক আসত। এই ঘটনা কয়েক মাস ধরে চলছিল। মিডিয়া এই বাড়িকে কলকাতা হাউস অফ হরর নাম দিয়েছিল। এই খবর শুধু কলকাতা নয়, সারা দেশের মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। কিছু মাস মিশনারিজ অফ চ্যারিটিতে কাটানোর পর যখন পার্থের অবস্থা আর উন্নত হয়, তখন তাকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। ফরেনসিক রিপোর্টে দেবযানীর মৃত্যুর কারণ হার্ট অ্যাটাকই বলা হয়। তার শরীরে কোনো বিষের চিহ্ন পাওয়া যায়নি, তাই পার্থকে মুক্তি দেওয়া হয়। মিশনারিজ অফ চ্যারিটি থেকে ছাড়া পাওয়ার পর পার্থ আবার তার সেই বাড়িতে ফিরে আসে, যেখানে সে 6 মাস তার বোনের কঙ্কালের সাথে বসবাস করছিল। তবে বাড়িতে আসার পর সে সেখানে বেশি দিন থাকে না। কিছুদিন পরে সে এই বাড়িটি বিক্রি করে দেয়। খবর অনুযায়ী সেই বাড়িটি প্রায় 40 কোটি টাকায় বিক্রি করায়। বাড়ি বিক্রি করার পর বেশিরভাগ টাকা ব্যাংকে জমা রাখে এবং নিচে কলকাতার কেন্দ্রীয় এলাকায় একটা ছোট ফ্ল্যাট নিয়ে সেখানে থাকতে শুরু করে। এখানেও পার্থ সমাজ থেকে একদম আলাদা হয়ে থাকে। 2015 থেকে 2017 সাল পর্যন্ত সেই ফ্ল্যাটেই থাকে। কিন্তু 2017 সালে আবারও ইতিহাস পুনরাবৃত্তি হয়। 21শে ফেব্রুয়ারি 2017 তারিখে পার্থ যে ফ্ল্যাটে থাকত, সেখানকার বাথরুম থেকে হঠাৎ ধোঁয়া উঠতে দেখা যায়। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজায় কড়া নাড়ে, কিন্তু কেউ দরজা খোলে না। পুলিশ দরজা ধাক্কা দিয়ে খুলে প্রবেশ করে এবং বাথরুমের দিকে ছুটে যায়। বাথরুমের দরজাও ভেতর থেকে বন্ধ ছিল। পুলিশ বাথরুমের দরজা ভেঙে ফেলে এবং ভেতরে প্রবেশ করে। সেখানে তারা 2015 সালের মতোই একটা দৃশ্য দেখতে পায়। বাথরুমের ভেতরে পার্থের পুড়ে যাওয়া লাশ পড়ে আছে। পাশেই পেট্রোলের খালি ক্যান এবং পুড়ে যাওয়া ম্যাচের কাঠি রয়েছে। অর্থাৎ 2015 সালে যেভাবে পার্থের বাবা এবং বোন আত্মহত্যা করেছিল, ঠিক সেভাবেই পার্থ 46 বছর বয়সে তার জীবন শেষ করে। এভাবেই একটা পরিবার কয়েক বছরের মধ্যে শেষ হয়ে যায়। বলা হয় যে মায়ের মৃত্যুর পর এই 3 জন একে অপরের থেকে বিচ্ছিন্ন হওয়ার ভয় এতটাই পেয়ে বসে থাকে যে এর ফলে দেবযানীর বিয়েও হয়নি এবং পার্থও নিজে বিয়ে করেননি। পার্থের বাড়ি থেকে যে ডায়েরি এবং হাতে লেখা নোট উদ্ধার করা হয়, তার পরীক্ষা করে বেশ কিছু চমকপ্রদ তথ্য পাওয়া যায়। এর মধ্যে একটা তথ্য হলো যে মায়ের মৃত্যুর কয়েক মাস পর থেকেই বাড়ির 3 সদস্য মুখে কথা বলা বন্ধ করে দিয়েছিল এবং তারা শুধু কাগজে লিখে একে অপরের সাথে যোগাযোগ করত। এই কারণে বাড়ির প্রায় সব জায়গায় ছোট ছোট নোট পাওয়া যায়। এমনকি রান্নাঘর, বাথরুম, বিছানা, হল, সোফা সব জায়গায় নোট ছড়িয়েছিল। পার্থের বাড়ি থেকে উদ্ধার করা নোটগুলোর মধ্যে কিছু নোট এমনও ছিল যার ভিত্তিতে কিছু সংবাদপত্র পার্থ এবং দেবযানীর সম্পর্কে খুবই গুরুতর এবং চমকপ্রদ দাবি করেছিল। তবে আমরা সেই দাবিগুলো নিয়ে আলোচনা করতে চাই না, কারণ সেগুলোর সত্যতা কেউ জানে না এবং যারা এই নোটগুলোর সত্যতা বলতে পারত, তাদের মধ্যে কেউই
এখন আমাদের মাঝে নেই। তাই এই নোটগুলোর ভিত্তিতে কোনো দাবি করা পার্থ এবং দেবযানীর প্রতি অবিচার হবে। একটা দায়িত্বশীল চ্যানেল হিসেবে আমরা এমন কিছু করতে চাই না। এই পুরো ঘটনা সম্পর্কে আমরা শুধু এতটুকুই বলতে পারি যে সম্ভবত এই সব কিছু পারস্পরিক ভালোবাসার পাগলামির ফল ছিল। মা বাবা ভাই বোনের প্রতি সবাই ভালোবাসে, কিন্তু সম্ভবত এই মানুষগুলো সেই ভালোবাসায় এতটাই হারিয়ে গিয়েছিল যে তারা নিজেদের জীবন থেকেই হাত ধুয়ে ফেলল। বন্ধুরা, এই পুরো ঘটনাটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করুন। যদি এখনও পর্যন্ত আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে চলে যাওয়ার আগে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি বেল আইকন টিপে নোটিফিকেশনও অন করে নিন। ক্রাইমের দুনিয়া থেকে জড়িত এমনই অনন্য ঘটনার সত্য কাহিনী জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।